কি খবর বাচ্চারা? আমি গৌরব প্রকাশ রায়, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টে। আজকে আমাদের প্রাণীবিদ্যা বা জুলজির প্রথম ক্লাস, বায়োলজির প্রথম ক্লাস বলতে পারো। আমরা আজকে যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা মেইনলি জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, ঠিক আছে? এর মধ্যে আজকে আমরা জেনেটিক্স নিয়ে মেইনলি আলোচনা করব। এখানে আমরা মোটামুটি চারটা টপিকের উপর আজকে আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে প্রথমে আমরা এই যে জেনেটিক্স নিয়ে যখন আলোচনা করব তার জন্য একটা ওভারভিউ দেওয়া দরকার বলে আমি মনে করি, সেই জন্য একটা ওভারভিউ আমরা এখানে দেব। সেই সঙ্গে থাকছে মেন্ডেল, যে তার জীবদ্দশায় 1822 থেকে 1884 সাল পর্যন্ত যে জীবদ্দশায় যেসব কাজ করেছেন সেসব কাজ নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে তার কাজের সাফল্য বা ব্যর্থতা, ব্যর্থতা ঠিক বলা যায় না, তার যে সময়কাল সেই সময়কালে তার কাজটা যথেষ্টই প্রপার ছিল এবং ঠিকঠাক ছিল। তার এই যে সাফল্যের কারণগুলো কি এবং তিনি কোন কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো নিয়ে আমরা একটু জানবো। সেই সঙ্গে এর সাথে যেসব রিলেটেড টার্মস গুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো, এবং মেন্ডেলের যে ফার্স্ট ল সেইটা আজকে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা যদি প্রথমে ওভারভিউতে আসি, এই জেনেটিক্স নিয়ে আমরা পড়ছি তাই না? জেনেটিক্স নিয়ে আমরা পড়ছি, তার মধ্যে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে জেনেটিক্স কথাটা কোথা থেকে এসেছে। এই জেনেটিক্স শব্দটার প্রচলন কিন্তু শুরু হয় 1905 সালে, ঠিক আছে? 1905 সালে এই জেনেটিক্স শব্দটার প্রচলন হয়, এবং এইটা শুরু করেন হচ্ছে বেটসন, উইলিয়াম বেটসন। তিনি হচ্ছে এই জেনেটিক্স শব্দটার প্রচলন করেন। তোমরা শুনে থাকবে বেটসন এবং পানেট, তাই না? এই পানেট চেকার বোর্ডের মাধ্যমে আমরা কি জেনেটিক্স এর বিভিন্ন রেশিও গুলো বা ফেনোটাইপিক রেশিও, জেনোটাইপিক রেশিও গুলো দেখে থাকি। সুতরাং এই যে যে বেটসন, উইলিয়াম বেটসন, তিনি প্রথম জেনেটিক শব্দটা প্রচলন করেন। এখানে সালটা 1905, এটা একটু মনে রাখো, পরবর্তীতে কি কারণে মনে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো। এখন আমাদের এই যে জেনেটিক শব্দটা আসলে, এই জেনেটিক্সটা আসলে কি নিয়ে ডিল করে? এটা আসলে আমাদের ক্রোমোজোমাল যে স্ট্রাকচার এবং সেটার যে ফাংশনালিটি, ঠিক আছে? তাহলে আমাদের যে স্ট্রাকচার ক্রোমোজোমের এবং তার সাথে যে ফাংশনালিটি, সেইটা নিয়ে মেইনলি হচ্ছে জেনেটিক্স কাজ করে থাকে। এবং আমরা এই যে বিভিন্ন রেশিও বের করি বা বিভিন্ন ক্রসিং করে থাকি, এর মাধ্যমে পরবর্তী বংশধরে সেটি কিভাবে সঞ্চারিত হবে সেইটাও কিন্তু জেনেটিক্স এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখন আমাদের ওভারভিউটা মোটামুটি এইটুকু জায়গায়, যে এটা কি নিয়ে কি ডিল করে এটুকু নিয়ে আমরা জানলাম। এবার আমাদের দ্বিতীয় যে টপিকটা নিয়ে কথা বলার ছিল, যে মেন্ডেল, তাই না? মেন্ডেল আমাদের ফাদার অফ মডার্ন জেনেটিক্স বলে থাকি। মেন্ডেলের জীবনকাল নিয়ে আমরা একটু কথা বলি। উনি 1822 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1884 সালে, ঠিক আছে? 1822 থেকে 1884 সালে তার জীবনকাল ছিল। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার ব্রুন শহরে তিনি জন্মগ্রহণ করেন। শহরটার নাম মনে রাখতে পারো, কারণ পরবর্তীতে ব্রুন আরো এক জায়গায় লাগবে, এটা একটু মনে রাখো, ঠিক আছে? তাহলে তিনি অস্ট্রিয়ার ব্রুন শহরে জন্মগ্রহণ করেন, একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। এখন কৃষক পরিবারে জন্মগ্রহণ করার পরেও তার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে কিছু করবেন বা বিজ্ঞান নিয়ে তিনি অবদান রাখতে চাইছেন। এখন দারিদ্র্যের কষাঘাত বলিয়া যাই হোক, তার লেখাপড়া বেশি দূর করা হয়নি। আর আমরা কি হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের ক্ষেত্রে পড়ালেখাটা হয় না, আমাদের বিভিন্ন ধরনের কাজ নিতে হয়, তাই না? খুব কম বয়সে আমাদেরকে শিশু শ্রমের দিকে ধাবিত হতে হয়। তাকেও খুব কম বয়সেই একটা কাজে যোগদান করতে হয়। তিনি ধর্মযাজক হিসেবে একটা চার্চে যোগদান করেন, একটা চার্চে তিনি ধর্মযাজক হিসেবে যোগদান করেন। এইখানে আহ তার দিনের বেশিরভাগ সময়ই ফাঁকা থাকতো, সেই জন্য তিনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে আমার যে চার্চটা আছে চার্চের সামনের বাগানে কিছু মটরশুঁটি চাষ করি। সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেন, ঠিক আছে? সেই লক্ষ্যে তিনি খুব সম্ভবত 1857 সালে তিনি মটরশুঁটির চাষ শুরু করেন। মটরশুঁটি চাষ শুরু করেন, সেখানে 7 বছর ধরে মটরশুঁটি চাষ করেন।
7 বছর যাবত মটরশুঁটি চাষ করেন। তারপরে 1866 সালে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটে, যেটা আমি একটু পরে বলছি। এই যে 1857 সালে থেকে তিনি আহ তার যে চার্চের বাগান, সেই বাগানে মটরশুঁটি চাষ করেন। মটরশুঁটি 34টা প্রজাতি, ভাবতে পারছো, প্রায় 34, তাই না? 34টা প্রজাতি নিয়ে তিনি কাজ করা শুরু করেন। এই 34টা প্রজাতি নিয়ে তিনি কাজ করেন দীর্ঘ 7 বছর যাবত, এবং সেইখানে থেকে যে ফলাফলটা আসে সেইটাই পরবর্তীতে আমরা তার যে ল, ফার্স্ট ল এবং সেকেন্ড ল হিসেবে পাই। এখন এই যে 1866 সালের কথাটা বললাম, তাই না? 1866 সাল, এই যে 1866 সালটা কি কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তিনি তার এই দীর্ঘ 7 বছরের যে কাজ, সেইটা কাগজে নথিবদ্ধ করে ব্রুন সোসাইটি, হিস্ট্রি হিস্ট্রি যে সোসাইটিটা আছে, আহ সেখানে তিনি সেটা পেশ করেন। তার যে কাজগুলো আছে ব্রুনের যে সোসাইটি, সেখানে পেশ করেন। যেখানে আহ যেহেতু একজন ধর্মযাজক, তার কাজটাই সেখানে কিন্তু মর্যাদা পায়নি, তারা একরকম ফেলেই রাখে। এর ফলে তার যে কাজ, তার যে অসাধারণ কাজ, সেটি কিন্তু তার জীবদ্দশায় কোনোভাবেই স্বীকৃতি পায়নি। তারপরে একটা সময় 1884 সালে তাকে মারা যেতে হয়। তার প্রায় 16 বছর পরে, তার প্রায় 16 years later, যখন হচ্ছে 1900 সাল হলো, তখন আরো তিনজন বিজ্ঞানী সেম কাজ করেন। তিনজন বিজ্ঞানী সেম কাজ করেন, তাদের নামগুলো মনে রাখতে পারো: হুগো দে ভ্রিস, কার্ল করেন্স এবং স্টেমার। ঠিক আছে, তিনজন বিজ্ঞানী সেম কাজ করেন, এবং তারা তাদের আহ কাগজে জমা দেন ব্রুন সোসাইটিতে। ব্রুন সোসাইটিতে তখন হচ্ছে ওরা দেখে যে আচ্ছা, এইরকম কোন কাজ একটা ধর্মযাজক তো অনেক কাল আগে দিয়েছিল। 1866 সাল, অলমোস্ট 34 বছর আগে একটা কাজ দিয়েছিল। তখন তারা সেই কাগজপত্র বের করে দেখে যে মেন্ডেলের কাজ এই তিনজনের কাজের চেয়ে অনেক বেশি পারফেক্ট ছিল। তখন তারা তাদের কাজের ফলস্বরূপ আহ বা আমরা বলতে পারি মেন্ডেলকে শ্রদ্ধা জানিয়ে তাকে ফাদার অফ মডার্ন জেনেটিক্স হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ফাদার অফ মডার্ন জেনেটিক্স। ঠিক আছে, তাহলে দেখেছো, তোমরাও অনেক সময় তোমার কাজের হয়তোবা কোনো রকমের স্বীকৃতি জীবদ্দশায় পেয়ে যাবে না, কিন্তু যদি তোমরা ডেডিকেটেড থাকো, ভালো কোনো কাজ করো, হয়তোবা তোমরা মৃত্যুর পরে তোমার কাজের স্বীকৃতি পেতে পারো, তাই না? তাহলে এইটা ছিল মোটামুটি আহ মেন্ডেলের জীবনকালে তার আহ তাহলে এটি ছিল হচ্ছে মেন্ডেলের তার জীবনকালের কর্মদশা, বা হচ্ছে তার যে কাজগুলো সেগুলো। এখন যদি আমরা পরবর্তীতে আসি তার সাফল্যের কারণগুলো কি, বা কেন তিনি মটরশুঁটি, এত কিছু থাকতেই তিনি মটরশুঁটিকে কেন বেছে নিলেন, তাই না? মটরশুঁটি নিয়ে তিনি কাজ করেছিলেন। মটরশুঁটি কেন বেছে নিলেন, এর বেশ কিছু কারণ ছিল। কারণ হচ্ছে 1 বর্ষজীবী মটর, হচ্ছে 1 বর্ষজীবী। ইট মিনস হচ্ছে মাত্র 1 বছরের মধ্যে তুমি ফলাফল পাবে, খুব বেশি তোমাকে ওয়েট করতে হবে না। সেকেন্ডলি হচ্ছে এই গাছের যে ফুল, এই ফুলটা ছিল কি, ফুলটা ছিল বড়, এর ফলে পিওর ব্রিডিং এর ক্ষেত্রে আহ স্বপরাগায়ন করাটা অনেক ইজিয়ার ছিল, তাই না? খুব সহজেই হচ্ছে স্বপরাগায়ন করা যেত। তাহলে এই যে আরো 1 বর্ষজীবী বললাম, তাহলে সময়কালটা কম, ফুলটা বড় ছিল, এবং এরা স্বপরাগী বলে খুব ইজিলি হচ্ছে তার জন্য আহ ফলাফল বের করা সম্ভব হয়েছিল। এখন সেই সঙ্গে আমরা তো জানি যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর লেগেই থাকে, কিন্তু মেন্ডেল কিন্তু খুব বেশি লাকি ছিলেন। তার এই 7 বছর পরীক্ষাকালে খুব বেশি একটা প্রাকৃতিক দুর্যোগের তাকে সম্মুখীন হতে হয়নি, বা এমন কিছু হয়নি প্রাকৃতিক দুর্যোগ যা তার ফলাফলকে খুব বেশি এফেক্ট করতে পারে। এর ফলে তার যে ফলাফলগুলো এসেছিল তা অনেক বেশি অ্যাকুরেট এসেছিল। ঠিক আছে, তিনি প্রায় 1,000 প্লাস, ঠিক আছে, 1,000 প্লাস মটরশুঁটি গাছ নিয়ে হচ্ছে গবেষণা করেছিলেন, যেখান থেকে তিনি 2.8:1 এরকম একটা রেশিও পেয়েছিলেন। ঠিক আছে, যেটাকে পরবর্তীতে আমরা 3:1 হিসেবে হিসাব করে থাকি। তোমরা অবশ্য এখন বুঝবে না যে কেন হচ্ছে যে 2.8 কে 3 ধরলাম 1, কারণ এটা যেহেতু অনেক বেশি নিয়ে কাজ করা হয়েছে, সেই জন্য আমরা একটা ফ্র্যাকশনাল মার্ক থেকে একটা ইন্টিগ্রাল মার বা পূর্ণ সংখ্যায় আমরা কনভার্ট করে রেশিওটা করে থাকি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি তার যে কাজের সাফল্য
বা কেন তিনি আহ হচ্ছে মটরশুঁটি গাছ নিয়েছিলেন তার একটা ব্যাখ্যা দিতে পারো। সেই সঙ্গে তিনি যখন কাজ করেছিলেন অনেক বেশি কিন্তু কেয়ারফুল হিসেবে কাজ করেছিলেন, ঠিক আছে, যাতে পিওর ব্রিডের থেকে সংকর ব্রিড খুব সহজে সৃষ্টি না হতে পারে, সেই জন্য তিনি অনেক বেশি প্রিকশনস নিয়েছিলেন। ওকে। এখন আমাদের এইখানে জেনেটিক্স নিয়ে যখন পড়ছি আমাদের কিছু টার্মস সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি টার্মস গুলো সম্বন্ধে প্রথমে একটু লিখে নিই। আমরা ফ্যাক্টরস সম্বন্ধে জানবো, দেন ফ্যাক্টরস নিয়ে জানার পরে লোকাস নিয়ে একটু জানবো, দেন হচ্ছে অ্যালিল নিয়ে জানবো আমরা। আহ এই তিনটে নিয়ে প্রথমে আমরা ব্যাখ্যা করি। প্রথমে ফ্যাক্টরস এর কথায় যদি আসি, ফ্যাক্টরস ব্যাপারটা কি? ফ্যাক্টরস হচ্ছে মেইনলি জিনই। আমরা যে এখন বর্তমানে জিন নিয়ে কথা বলে থাকি, এই ফ্যাক্টরস আর জিন হচ্ছে সেম কথা। তোমাদের কি মনে আছে আমি একদম প্রথমেই বলেছিলাম যে 1905 সালে কিন্তু জেনেটিক শব্দটার উৎপত্তি, বা ওর পরের থেকে জিন ব্যাপারটা এসেছে। তার আগে কিন্তু সবকিছুকে ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা হতো, এবং এই ফ্যাক্টরটা পরবর্তীতে জিন হিসেবে প্রতিষ্ঠা পায় 1905 সালে বেটসন যখন আহ জেনেটিক্স এর প্রচলন করেন। তার আগ পর্যন্ত সবকিছু কি ফ্যাক্টরস দিয়ে ব্যাখ্যা করা হতো। ইভেন যখন তিনি তার রিসার্চ পেপার ব্লু সোসাইটিতে জমা দেন মেন্ডেল, তখনও তিনি ফ্যাক্টরস হিসেবেই সবকিছুকে বর্ণনা করেছেন। তিনি আসলে এই জিন ব্যাপার বা জেনেটিক্যাল ব্যাপারগুলো সম্বন্ধে তখনও অবগত নন। এরপরে হচ্ছে আমাদের লোকাস বলে একটা টার্ম আছে। লোকাস মানে মানে কি? ধরো একটা ক্রোমোজোম আছে, তাই না? এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গাতে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, এই অংশটাকে হচ্ছে লোকাস বলছি, ঠিক আছে। তাহলে কোনো ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশের জিনটা থাকে সেই অংশটাকে হচ্ছে আমরা লোকাস হিসেবে অভিহিত করি। এন্ড না হচ্ছে অ্যালিল। অ্যালিল বোঝার আগে আমাদের আরো দুইটা জিনিস জানতে হবে, জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ। এখন জেনোটাইপ কি আর ফেনোটাইপ কি? আচ্ছা, এটা আমরা এখন ব্যাখ্যা করি। দেখো, এইখানে আমি বড় হাতের দুইটা টি লিখলাম, ঠিক আছে, বড় হাতের দুইটা টি লিখলাম। এখন একটা বড় হাতের টি লিখলাম, একটা ছোট হাতের টি লিখলাম। ওকে। এরপরে হচ্ছে দুইটাই ছোট হাতের টি লিখলাম। এখন এই যে প্রত্যেকটা এক একটা কিন্তু এক একটা জেনোটাইপ, ঠিক আছে, বা জিনের স্ট্রাকচার প্রত্যেকটাই এক একটা জেনোটাইপ। এইটা একটা জেনোটাইপ, এইটা একটা জেনোটাইপ, এইটা একটা জেনোটাইপ, ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা জেনোটাইপ বা জিনের স্ট্রাকচার। এখন এই যে এখানে বড় হাতের টি আছে, এখানে একটা বড় হাতের টি আছে, এখানে একটা বড় হাতের টি আছে, এটা একটা ছোট হাতের টি, এখানে একটা ছোট ছোট হাতের টি, এখানে একটা ছোট হাতের টি। এই যে প্রত্যেকটা জেনোটাইপিক গঠনে প্রত্যেকটা এক একটা গ্যামেট বলতে পারো, এই এক একটা আলাদা আলাদা যে লেটার দিয়ে আমরা প্রকাশ করছি, এদের প্রত্যেকটাকে হচ্ছে আমরা অ্যালিল বলছি, ঠিক আছে। মানে জেনোটাইপ প্রকাশের জন্য যে প্রত্যেকটা আলাদা আলাদা লেটার, এদের প্রত্যেকটাকে আমরা অ্যালিল বলছি। এবং এই অ্যালিল গুলোই আলটিমেটলি বৈশিষ্ট্য প্রকাশে জীবকে সহায়তা করে। যেমন কি, যেমন এই যে টি টি দ্বারা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে বিশুদ্ধ লম্বা বোঝাচ্ছে, ঠিক আছে, বিশুদ্ধ লম্বা। সেকেন্ড যেটা আছে সেটা লম্বা, কিন্তু এটা হচ্ছে সংকর লম্বা, সংকর লম্বা, ঠিক আছে। এইটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ খাটো। নাও, এবার আসি, এই যে বিশুদ্ধ লম্বা বলছি, এই যে এইটা কি তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না? যেটা তুমি বাইরে থেকে দেখতে পাবে সেইটাকেই আমরা বলছি হচ্ছে ফেনোটাইপিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপ, ঠিক আছে। বাইরে থেকে যেটা আমরা দেখতে পাই সেইটাই হচ্ছে ফেনোটাইপ। এইটাও কি? এইটাও লম্বা হচ্ছে ফেনোটাইপ। এই যে খাটো হচ্ছে গাছটা, এটা হচ্ছে ফেনোটাইপ, ঠিক আছে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস বুঝে গেলাম যে হচ্ছে অ্যালিল কি, ফেনোটাইপ কি, এবং জেনোটাইপ কি। এখন অ্যালিলের মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে। অ্যালিলকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রকট অ্যালিল, যেটাকে আমরা ডমিনেন্ট বলছি, ডমিনেন্ট। আর একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল, যেটাকে আমরা বলছি রেসেসিভ, ঠিক আছে। এর মধ্যেই যে দেখো বড় হাতের টি, এটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল। কারণ
এই হচ্ছে এই যে ছোট হাতের যেটা টি, যেটাকে আমরা রেসেসিভ অ্যালিল বলছি, এই বড় হাতের টিটা হচ্ছে ছোট হাতের টি এর উপর টিকে ডমিনেট করে নিজের বৈশিষ্ট্যটা প্রকাশ করতে চায়, সেই জন্য এটাকে আমরা ডমিনেন্ট অ্যালিল বলছি। আর যখন কোনো ডমিনেন্ট অ্যালিল থাকবে না, তখন রেসেসিভ অ্যালিল তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হবে। ঠিক আছে, তাহলে প্রকট অ্যালিল আর প্রচ্ছন্ন অ্যালিল কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন, জেন লিখলাম। ঠিক আছে, তোমরা সবাই কি জেনজি? এখানে যারা যারা ক্লাস করছো তারা জেনজি কিনা আমাদের কমেন্ট করে একটু জানিও, ঠিক আছে? আর হচ্ছে ফিলিয়াল জেন, ঠিক আছে, বা জেনারেশন যাই মনে করো। প্যারেন্টাল জেনারেশনকে আমরা হচ্ছে পি দিয়ে প্রকাশ করি। পিটা খুবই বাজে হয়ে গেছে, দাঁড়াও একটু এটাকে কারেক্ট করে একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশনকে আমরা পি দিয়ে লিখি, আর ফিলিয়াল জেনারেশনকে আমরা এফ দিয়ে লিখি। এখন প্যারেন্টাল জেনারেশন আর ফিলিয়াল জেনারেশন কাকে বলা হয়? আমরা কি বলেছি? আমরা বলেছি যে আমরা মেন্ডেলের ফার্স্ট লটা নিয়ে কথা বলবো, তাই না? তাহলে আমরা আহ আলাদাভাবে ওইটাকে ব্যাখ্যা না করে আমরা এর মধ্যেই বলে দিই, তাহলে আশা করি তোমাদের প্যারেন্টাল জেনারেশন, ফিলিয়াল জেনারেশন বা আহ, এই দুইটা টার্মের সঙ্গেও তোমাদের পরিচয় হয়ে গেল, সেই সঙ্গে তোমাদের মেন্ডেলের লটাও জানা হয়ে গেল, ফার্স্ট ল। ঠিক আছে, তাহলে আমরা ল এর মাধ্যমে প্যারেন্টাল জেনারেশন আর ফিলিয়াল জেনারেশন, বা এটাকে তোমরা কি বলতে পারো, এটাকে তুমি প্যারেন্টালকে বাংলাতে মাতৃবংশীয় বলতে পারো। ঠিক আছে, মাতৃবংশীয়। বাংলাগুলো অনেক কঠিন, তাই না? বাংলাগুলো খুবই কঠিন। মাতৃবংশীয় আর ফিলিয়াল মানে হচ্ছে অপত্য। ঠিক আছে, অপত্য বংশীয়। ঠিক আছে, এই দুইটা মনে রাখলে হচ্ছে, ফিলিয়াল মানে অপত্য আর মাতৃবংশীয়। এখন আমরা ফার্স্ট ল, যে মেন্ডেলস ফার্স্ট লটা একটু দেখি। এর থেকে আমরা হচ্ছে এই দুইটা টার্ম সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কি বলতে পারো এই যে মেন্ডেলস এর ফার্স্ট লকে আর কি কি নামে ডাকা হয়ে থাকে? এটাকে মনোহাইব্রিড ক্রস বলতে পারি আমরা, মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, তারপরে এর আরো কিছু নাম হয়, বিভিন্ন ভয়ানক ভয়ানক নাম দেওয়া আছে। ঠিক আছে, যেমন এইটাকে আমরা অনেক সময় মনোহাইব্রিড ক্রস না বলেও এটাকে অনেক সময় আমরা অন্য কিছু নামে ডেকে থাকি। যেমন এইটার কিছু নাম আছে, যেমন এটাকে তুমি বলতে পারো যে পৃথকীকরণ সূত্র। যেমন আমরা ইংলিশে এটাকে কি বলি? ল অফ সেগ্রিগেশন, তাই না? তারপরে জনন কোষ বিশুদ্ধতা সূত্র, বা ল অফ পিউরিটি অফ গ্যামেটস। ঠিক আছে, তাহলে গ্যামেটস এর যে পিউরিটি সেটাও এখানে মেনটেন করা হয়, এবং এইখানে হচ্ছে সেগ্রিগেট করা হয়। ঠিক আছে, পৃথক করা হয়, সেই জন্য এটাকে পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা মনোহাইব্রিড ক্রস বলতে পারি, বা হচ্ছে পৃথকীকরণ সূত্র বলতে পারো, পৃথকীকরণ সূত্র বলতে পারো। এই মনোহাইব্রিডকে এক লক্ষণ বলা হয়। ঠিক আছে, এটা একটু পৃথকীকরণ সূত্র হচ্ছে ল অফ সেগ্রিগেশন, তাই না? সেগ্রিগেশন। আর হচ্ছে জনন কোষ, বাংলাগুলো দেখে তো খুবই কঠিন, কিন্তু জনন কোষ বিশুদ্ধতার সূত্র, এটার ইংলিশ কি? ল অফ পিউরিটি, তাই না? মানে পবিত্রতা বা বিশুদ্ধতা, পিউরিটি অফ গ্যামেটস, বা গ্যামেট যাই বলো না কেন। তাহলে মেন্ডেলসের ফার্স্ট লটা আমরা হচ্ছে জানলাম। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে উনি কি নিয়ে কাজ করেছিলেন। আমরা প্যারেন্টাল জেনারেশনের কথা বলেছি আর ফিলিয়াল জেনারেশন, তাই না? তাহলে এখানে একটু পি লিখে রাখি আর এফ লিখে রাখি, এই দুইটা আমরা ব্যাখ্যা করবো এর মাধ্যমে। প্রথমে আসো যে প্রথম যে প্যারেন্ট নিয়ে কাজ করেছিলেন, প্রথম যে বাবা মা নিয়ে কাজ করেছিলেন, তার মধ্যে ধরো হচ্ছে বাবা যে, সে হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ ছিল। ঠিক আছে, সে লম্বা মটরশুঁটি গাছ। তার সাথে ক্রসিং করাবো কার? তার সাথে ক্রসিং করাবো হচ্ছে খাটো আম্মু। ঠিক আছে, ওদের যে মটরশুঁটি গাছের যে আম্মু ছিল সে হচ্ছে খাটো ছিল, এই জন্য হচ্ছে দুইটা ছোট হাতের টি দিয়ে আমরা প্রকাশ করেছি। তাহলে এটাকে আমরা কি লিখবো? যে বিশুদ্ধ, এর ফেনোটাইপ হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ খাটো, তাই না?
এই দুইটা জিনিস। এখন এদের থেকে গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হবে। গ্যামেটটা কেমন ভাবে তৈরি হবে? এইটা আর এইটা, দুইটা গ্যামেট পাবো। আর এখানে হচ্ছে এইটা আর এইটা। তাহলে এদের যদি ক্রস করাই, তাই না? এদের যদি ক্রস করাই তাহলে দেখবো যে চারটাই এইরকম হবে। চারটাই এরকম হবে। তাহলে 4x এইটা। তাহলে চারটাই এরকম পাবো। এই যে যেটা পাচ্ছি প্রথমবার, এরা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য জনন বা অপত্য জনু, ঠিক আছে? তাহলে এই F1 কে হচ্ছে আমরা অপত্য জনু বলতে পারি, ঠিক আছে? অপত্য জনু বলতে পারি, প্রথম অপত্য জনু। তাহলে এইটাকে বলা হচ্ছে ফিলিয়াল জেনারেশন, আর এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন আমাদের। এটা হচ্ছে মাতৃবংশীয়, ঠিক আছে? কিন্তু আমাদের যে মেন্ডেলসের ল, সেটি কিন্তু কখনোই কি করে না, এটা কখনোই হচ্ছে ফার্স্ট অপত্য যে জনু হয় সেটার রেশিও নিয়ে কাজ করে না। এটা সবসময় হচ্ছে সেকেন্ড জেনারেশনটা দেখে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আসি, দেখো, এখন আমাদের যদি আরেকটু দেখি, আমাদের কি এসেছিল, টি এসেছিল। ওদেরকে এখন আমরা আব্বু আম্মু বানাবো, ঠিক আছে? তাহলে প্রথম আব্বু আম্মু তো চলে গেছে, তাহলে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন, এটা কি P2 লিখেছে, মানে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশনে আব্বু লম্বা এবং আম্মু লম্বা, ঠিক আছে? এখানে তুমি এদের বৈশিষ্ট্য কি বলতে পারো? এরা হচ্ছে শঙ্কর লম্বা সবাই, ঠিক আছে? সবাই হচ্ছে শঙ্কর লম্বা। এর কারণ কি বলতো, সবাই লম্বা হবে কারণ কি? কারণ হচ্ছে এই যে টি, এই যে এই টিটা হচ্ছে কি ডমিনেন্ট ক্যারেক্টার বহন করে। কি এটাকে আমরা প্রকট অ্যালিল বা ডমিনেন্ট অ্যালিল বলেছিলাম, তাই না? তাহলে এইটা যেহেতু একটা আছে, সেই জন্য অবশ্যই সেটা কি হবে, লম্বাই হবে। কিন্তু সেটা কি, দুইটাই তো টি না, বড় হাতের টি না, দুইটাই, সেই জন্য এটা সংকর। এই সংকর গুলোকে আমরা কি বলি? হোমোজাইগাস আর হেটেরোজাইগাস বলে দুইটা টার্ম আছে। এটাকে হচ্ছে আমরা হেটেরো বলে থাকি, যেহেতু দুইটা আলাদা, সেই জন্য এটাকে বলা হয় হেটেরোজাইগাস। আর আমরা ওই যে উপরের দিকে একটু দেখি, যেমন এই যে এটা কি, এটা যেহেতু দুইটাই সেম আছে, সেই জন্য এটা কি হোমোজাইগাস, ঠিক আছে? এটা হচ্ছে হোমোজাইগাস। এইটাও কি, এটাও যেহেতু সেম, দুইটার স্ট্রাকচার দুইটাই ছোট, সেই জন্য এটাও কি হোমোজাইগাস, ঠিক আছে? তাহলে দুইটা অ্যালিলি যদি সেম হয় তাহলে সেটাকে হোমোজাইগাস বলবো, আর দুইটা যদি আলাদা হয় সেটাকে আমরা হেটেরোজাইগাস বলবো। ওকে, ফাইন। এখন আসি আমাদের এদের মধ্যে গ্যামেট গুলো কি হবে। এদের গ্যামেটটা হবে হচ্ছে একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। আম্মুর কাছ থেকেও আসবে হচ্ছে একটা বড় হাতের টি, একটা হচ্ছে ছোট হাতের টি। তাহলে এদের যদি ক্রসিং করানো হয় তখন কি আসবে? একটা আসবে দুইটাই বড় হাতের টি, এইটার সাথে এইটার আমরা হচ্ছে যদি ক্রস করাই, তাই না? পরেরটা কি আসবে? একটা বড় হাতের টি, তার সাথে একটা ছোট হাতের টি। মানে কি, এইটার সাথে আমরা যখন এইটাকে ক্রস করাবো তখন হচ্ছে বড় হাতের টি, ছোট হাতের টি। আর এইটার সাথে যখন আমরা এইটাকে ক্রস করাবো তাহলে বড় হাতের টি, বড় হাতের টি। এখন এইটার সাথে আবার এইটার ক্রস করালে কি হবে? বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে আরো একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। সরি, এখানে লেখাটা উঠে গেছে। এখানের থেকে এইটার ক্রস করেছি, তাই না? এই দুইটার হচ্ছে ক্রসে বড় হাতের টি, ছোট হাতের টি। আর এইটার সাথে যদি আবার এইটার ক্রস করাই তাহলে দুইটা কি হবে? দুইটাই ছোট হাতের টি হবে। আচ্ছা, তাহলে এটি কি, এটা হচ্ছে F2 বা দ্বিতীয় অপত্য জনু বা দ্বিতীয় জেনারেশনে কি আসছে দেখো। এদের এইটাকে কেমন বলবো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, তাই না? বিশুদ্ধ লম্বা। এরা দুইজন কি, এরা হচ্ছে শঙ্কর লম্বা। আর এ কি, এ হচ্ছে বিশুদ্ধ খাটো, তাই না? তাহলে এইখানে দেখো, আমরা যে সেকেন্ড জেনারেশন পেয়েছি এইখানের থেকেই কিন্তু আমরা কি করব, এখান থেকে আমরা রেশিওটা বের করব, ফার্স্ট ল এর রেশিওটা বের করব। এখন রেশিওটা দেখো কি হচ্ছে, রেশিও দুই রকমের হতে পারে, একটা হচ্ছে জেনোটাইপিক রেশিও আর একটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও। জেনোটাইপিক রেশিও মানে কি? জেনোটাইপিক রেশিও মানে আমরা জিনের স্ট্রাকচার দেখে তারপরে রেশিওটা করবো। দেখো এখানে কয় রকমের জিনের স্ট্রাকচার আছে।
এই যে একটা টাইপের স্ট্রাকচার আছে, তাহলে এটা আমরা লিখি। তাহলে এটা হচ্ছে বড় হাতের দুইটা টি। তারপরে দেখো আর একটা আছে, এই যে বড় হাতের টি ছোট হাতের টি, এইটাও আর একটা স্ট্রাকচার আছে, তাই না? তাহলে আমাদের এইটা হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি। এর পরে কি, পরে আর একটা স্ট্রাকচার আছে যেখানে দুইটাই ছোট হাতের টি, তাহলে এখানে আমরা দুইটাই ছোট হাতের টি দিলাম। তাহলে কি পেলাম, একটা দুইটা তিনটা, তিনটা স্ট্রাকচার পেলাম। তাহলে দেখি আমাদের বড় হাতের টি কয়টা আছে, একটাতেই পেয়েছি, তাহলে এখানে কি হবে, ওয়ান হবে। ইস টু, এখানে ছোট হাতের টি বড় হাতের টি মিক্সচার আছে কয়টা, দুইটা আছে, সেজন্য এখানে টু হবে। আর দুইটাই ছোট হাতের টি আছে কয়টা, একটা, তাহলে ওয়ান। তাহলে 1:2:1। এটা হচ্ছে জেনোটাইপিক রেশিও। আর ফেনোটাইপিক রেশিও মানে তুমি বাইরে থেকে যেটা দেখতে পাবে। বাইরে থেকে কি দেখতে পাচ্ছ, লম্বার খাটোই দেখতে পাচ্ছ, আর কিছু কি দেখতে পাচ্ছ না। সে কি সংকর লম্বা না হচ্ছে বিশুদ্ধ লম্বা, সেটা তো তুমি বুঝতে পারছো না। সেই জন্য তুমি কি দেখতে পারছো, কেবলমাত্র লম্বা দেখতে পাচ্ছ আর খাটো দেখতে পাচ্ছ। তাহলে লম্বা কয়জন আছে, লম্বা আছে একজন, দুইজন, তিনজন। আর খাটো কয়জন, একজন। তাহলে এখানে রেশিও হবে 3:1। এইভাবেই আসলে হচ্ছে ফার্স্ট যে ল, সেটি রেশিও আছে 3:1। তাহলে আমরা মোটামুটি যা যা জানার সবগুলোই জেনে গেলাম। আর কিছু, আর একটা জিনিস তোমরা জানতে পারো যেটা, তাহলে এইটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লটা জানা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ফিলিয়াল জেনারেশন বা অপত্য জনু, প্যারেন্টাল জেনারেশন বা মাতৃবংশ, এগুলো সবই জানা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে তোমার টেস্ট ক্রস। ঠিক আছে, টেস্ট ক্রস দেখবো। টেস্ট ক্রস কাকে বলা হচ্ছে, টেস্ট ক্রস ব্যাপারটা কি। টেস্ট ক্রসের আগে হচ্ছে রেশিওটা একটু লিখে রাখি, এটা হচ্ছে 1:1 রেশিও দেখে। এখন আমরা কি দেখলাম, আমরা যে লটা দেখলাম সেখানে দেখলাম P1 ছিল, P2 ছিল, আবার F1 ছিল, F2 ছিল, তাই না? এটাকে আমরা অপত্য বলেছি আর এটা হচ্ছে মাতৃবংশ বলেছি, তাই না? তো অপত্য বংশ যেগুলো আছে F1 আর F2, এর বাচ্চাগুলো হোমো হোমোজাইগাস না হেটেরোজাইগাস, সেটা জানার জন্য, হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সেইটা জানার জন্য হচ্ছে আমরা টেস্ট ক্রসটা করে থাকি। যেমন ধরো এইখানে আমরা F1 জেনারেশনে কি পেয়েছিলাম, আমরা F1 জেনারেশনে জেনেটিক্যাল স্ট্রাকচার পেয়েছিলাম চারটা বাচ্চারই হচ্ছে আহ সংকর লম্বা। আর মাতৃবংশীয়তে কি ছিল, বিশুদ্ধ ছিল, তাই না? বিশুদ্ধ ছিল। তাহলে এদের মধ্যে আমরা যদি ক্রস করাই তাহলে কি আসবে, দেখো টিটি আসবে, আহ টিটি আসবে, আবার টিটি আসবে, টিটি আসবে। কি করে আসবে তোমরা বুঝতেই পারছো। এখান থেকে যদি তুমি পানের চেকার বোর্ডের মাধ্যমে দেখতে চাও তাও দেখানো যায়। পানের চেকার বোর্ডটা আমরা যদিও দেখাইনি, এটা খুব ইজি। আমরা এরকম একটা চেকার বোর্ড এঁকে নিলাম। এই পাশে ধরো বাবার গ্যামেট গুলো যাবে। বাবার কি কি গ্যামেট আছে, বাবার মধ্যে হচ্ছে বড় হাতের টি আছে আর ছোট হাতের টি আছে। আর এখানে হচ্ছে মায়েরটা যাও, এখানে কি আছে, বড় হাতের টি বড় হাতের টি। ঠিক আছে, তাহলে এখানে থেকে কি কি আসে, টি টি আসে, এইটি আর এইটি মিলে কি হয়, বড় হাতের টি ছোট হাতের টি, এইটি আর এইটি মিলে কি হবে, এটা আসবে টি, দুইটাই বড় হাতের টি। আর এইটা দেখো, এই ঘরটা কার কার, এই ঘরটা হচ্ছে এর আর এর, তাহলে হচ্ছে, তাহলে দেখো সেম জিনিসই এসেছে। তাহলে আমরা এখানে ফেনোটাইপিক রেশিও কি বলতে পারি, এখানের থেকে আমরা ফেনোটাইপিক রেশিও বলতে পারি, ফেনোটাইপিক রেশিও বলতে পারি আহ এখানে লম্বা, বিশুদ্ধ লম্বা আর কি, এখানে ফেনোটাইপিক না, সরি। এখানে আমরা জেনোটাইপিক রেশিও কি পাচ্ছি, ইটি আর হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি। এটা কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি, এটাও দুইটা পেয়েছি। এখান থেকে যদি আমরা দুইটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে চলে আসে 1:1। এটি হচ্ছে সূত্র। তাহলে আমাদের টেস্ট ক্রসের
ব্যাপারটা কি, টেস্ট ক্রসের ব্যাপারটা হচ্ছে আমরা কোনো অপত্য বংশ, এই যে অপত্য বংশের যে বাচ্চা কাচ্চা তাদের সাথে মাতৃবংশীয় কোনো বিশুদ্ধ প্যারেন্টের ক্রসিং করাবো। ক্রসিং করে হচ্ছে যে জেনোটাইপিক রেশিওটা পাবো, যে জেনোটাইপিক রেশিওটা পাবো সেইটাই হচ্ছে টেস্ট ক্রসের ফলাফল। ঠিক আছে, এটা দিয়ে আসলে দেখা হয় যে অপত্য আহ, যে বংশধর আছে তার জেনেটিক স্ট্রাকচারটা কি। আমরা ফলাফল দেখে সেটা হচ্ছে আইডেন্টিফাই করি, যে টেস্ট করি যে আচ্ছা এটার থেকে টেস্ট করে বুঝতে পারবো যে বাচ্চাটার আসলে বিশুদ্ধ লম্বা না হচ্ছে বিশুদ্ধ খাটো, নাকি হচ্ছে শঙ্কর খাটো বা শঙ্কর সরি শঙ্কর লম্বা, এটা আমরা বুঝতে পারবো। আর আমাদের লাস্টের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্যাক ক্রস। ঠিক আছে, আজকের জন্য এইটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। ওকে, তাহলে আমাদের লাস্ট টপিকটা কি, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে ব্যাক ক্রস। এই ব্যাক ক্রস ব্যাপারটা কি, ব্যাক ক্রস হচ্ছে আমাদের যে এফ1 জন্য রয়েছে আমাদের, ধরো ব্যাক ক্রস লিখে নেই, তাহলে আমাদের লাস্ট টপিক হচ্ছে ব্যাক ক্রস। ব্রস লিখে আছে, কি অবস্থা, ব্যাক ক্রস। ঠিক আছে, ব্যাক ক্রস, এই ব্যাক ক্রসে আসলে কি হয়, ব্যাক ক্রসে দেখা যায় যে হচ্ছে এফ1 জন্য যেটা থাকে, এর যে হেটেরোজাইগাস জীব আছে, সেই হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় কারো একটা যদি ক্রসিং করায়, সেটাই ধরো হেটেরোজাইগাস মানে কি, এই স্ট্রাকচারটা পেয়েছিলাম। কোনো কোনো ক্ষেত্রে ধরো এরকম আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বি দিয়ে হচ্ছে ব্ল্যাক বোঝাই মাঝে মধ্যে, এই বি দিয়ে বড় হতে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ মানে কি হেটেরোজাইগাস, বা এরকম হতে পারে যে আর আর অথবা ওয়াই ওয়াই। তাহলে কি দুইটা আলাদা হবে, একটা ডমিনেন্ট থাকবে আর একটা হচ্ছে রিসেসিভ অ্যালিল থাকবে। এরকম যদি থাকে, এরকম হেটেরোজাইগাস যে এফ1 জনুর আহ যে কোনো একটা সদস্যকে নিয়ে যদি আমরা মাতৃবংশীয় কারোর সাথে সংকর করাই, সেটাকে বলা হবে ব্যাকক্রস। হ্যাঁ, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। তোমাদের যে কোনো সমস্যা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। আর আমাদের কোনো জায়গায় যদি কোনো ল্যাকিংস থাকে যেখানে আরেকটু ইজিয়ার করলে তোমাদের জন্য বুঝতে অসুবিধা মানে সুবিধা হয়, সেটা আমাদেরকে জানাবে। আর যে সমস্যাগুলো হবে সেটা আমি আশা করি আগামী যে ক্লাসটা আছে সেখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।